তো ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এলাকার এক দুঃসম্পর্কের নানার কাছ থেকে। তো নানার নাম আব্দুর রহিম। তো ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 40-45 বছর আগে, মানে 70-এর দশকের শেষ দিকে ঘটেছিল এমন একটা সময় বলেছেন, 80-এর দশকের একদম শুরুর দিকে, নির্দিষ্ট করে সালটা বলতে পারেন নাই। তো তখন ওই গ্রামে বেশি মানুষ ছিল না এখনকার মতো, আর প্রায় জায়গায় ছিল জঙ্গলে ভরপুর। এখন যেমন রাস্তাঘাট হয়েছে তা কিন্তু অধিকাংশই ছিল না ওই সময়টাতে। আর তখন গ্রামে পানির অভাব মেটানোর জন্য পুকুর খনন করা হতো। আর আজকের দিনে যেভাবে এক্সক্যাভেটর বা আমরা যেটাকে ভেকু মেশিন বলি, যেটা দিয়ে খুব দ্রুত পুকুর খনন করা হয়, তখন কিন্তু এভাবে পুকুর খনন করা হতো না। তখন কোদাল দিয়ে মাটি কেটে পুকুর খনন করা হতো। আর ওই সময় পুকুর খননের কাজটা হতো বেশিরভাগ চৈত্র মাসে, কারণ চৈত্র মাসে বৃষ্টি হয় না। ওই সময় পুকুর খনন করাটা সহজ হয়, বৃষ্টি হলে তো পুকুর খনন করা যায় না। তো যারা এই পুকুর খননের কাজ করতেন তারা কি করতেন, ফজরের আজানের পর থেকেই পুকুর খনন এই কাজটা শুরু করতেন। আর বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রের তাপও বেড়ে যেত। তো রৌদ্রের তাপ বেড়ে গেলে ওই দিনের মতো কাজ শেষ করে দিতেন। তো এতগুলো কথা বলার পেছনে কারণও রয়েছে, এটা আমরা একটু পরেই বুঝতে পারবো কেন পুকুর খননের প্রসঙ্গটাই নিয়ে আসলাম। তো এই যে আব্দুর রহিম কাকা, উনি প্রত্যেক দিনের মতো ওই দিনেও কাজে যান। উনিও কিন্তু এই পুকুর খননের কাজের সাথে নিয়োজিত ছিলেন। তো যথাসময়ে উনি কাজ শেষ করেন, দিনের বেলাতেই কাজ শেষ করে দেন। ওই যে সূর্যের তাপ বেড়ে গেছে এই কারণে কাজ শেষ করে দিয়েছেন। তো ওনারা যে জায়গায় পুকুর খননের কাজ করছিলেন অনেক মানুষ মিলে, সেটা ছিল পার্শ্ববর্তী একটা গ্রাম, মানে ওনাদের যে গ্রাম আর ওই গ্রামটা ছিল তার পাশের গ্রাম। ওই জায়গাটিকে মানুষ কামার চালা নামে চিনে। তারা যাতায়াতের জন্য যে রাস্তা ব্যবহার করছিলেন সেই রাস্তাটা ছিল অনেক পুরনো, একটা বট গাছও ছিল, এটা এখনো আছে। আর একটু সামনে ছিল বেশ বড় বড় 3টা গাছ, স্থানীয়ভাবে ওইটাকে তরুণ গাছ বলে। তো ওই তরুণ গাছ এখনো আছে, তবে এখন আছে 2টি। একটি গাছ ঝড়ে ভেঙে পড়ে যায়। আর এই গাছ থেকে আরেকটু সামনে গেলে ছিল একটি চিতাখোলা। চিতাখোলাটি এখনো ব্যবহৃত হয়, স্থানীয় যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তারা সেটা ব্যবহার করেন। তো যেদিন ঘটনার সূত্রপাত হয়, তো সেদিনের মতো কাজ শেষ করে সবাই যে যার মতো বাড়িতে চলে আসেন, কারণ বেলা বেড়ে গেছে, রোদ উঠে গেছে, বেশি কাজ করতে কষ্ট হচ্ছে, সবাই চলে যান। এই যে আব্দুর রহিম কাকা, উনি কি করেছিলেন যে একটু আগে আগে বেরিয়েছিলেন, কারণ ওনার আরেকটা কাজ ছিল। তো ওনার একটা সাইডে দায়িত্ব ছিল যে এইটুকু করে উনি চলে যাবেন। তো উনি ওই সাইডের কাজটা একটু দ্রুত শেষ করে বাড়ির দিকে রওনা দেন একা একা। সাধারণত একসাথেই সবাই আসেন, একসাথে কাজ শেষ করেন, কিন্তু ওই দিন দুপুরবেলা উনি একাই আসছিলেন। এখন দিনের বেলা আসা যাওয়া তো আর কোনো ভয় নাই, সেটা যত নির্জন এলাকাই হোক না কেন। তো উনি আসার পথে যখন ওই চিতাখোলা পার হবেন, তখন দেখতে পান ওই চিতাখোলার কাছে একটা বড় কাঁঠাল গাছ ছিল। ওই কাঁঠাল গাছের গোড়ায় কে যেন একজন বসে আছে, দেখে মনে হচ্ছে মহিলা অবয়ব না পুরুষ অবয়ব, ঠিক একটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তো ওই জায়গাটা ছিল খুবই নির্জন। তো ওই নির্জন জায়গায় একজন মানুষকে বসে থাকতে দেখে তো কাকার একটু কৌতূহল জাগে, কি ব্যাপার, এই নির্জন জায়গায় মানুষজন দিনের বেলাতে চলাফেরা করে না, উনি ভর দুপুর বেলায় এখানে বসে আছে কেন? উনি দূর থেকে কয়েকবার ডাক দেন যে আপনি কে, কি করেন ওখানে, এখানে কি, এরকম প্রশ্ন আর কি গ্রামের লোকজন যেটা করে, যে কোন বাড়ির লোক আপনি, কার মেহমান, এরকম করে বলছেন। তো ওই লোকটাকে উনি চেনেন না, গ্রামের লোকজন কিন্তু একজন একজনকে চেনে, যদিও বা ওইটা পার্শ্ববর্তী গ্রাম ছিল আর কি, বা পার্শ্ববর্তী গ্রামের রাস্তা আর কি। তো ওই লোকটাকে উনি চিনছিলেন না। চিন্তা করছেন কোনো বাড়ির মেহমান হয়তো বা আসার পথে বিশ্রাম নিচ্ছে এই গাছের নিচে বসে, তাকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া যায় কিনা, এটাও চিন্তা ছিল গ্রামের মানুষজনের, এরকম উপকারী মনোভাব থাকে কিন্তু। তো উনি যখন বেশ কয়েকবার ডাক দেন, কোনো উত্তর পাওয়া যায় না, তখন এই কাকা একটু এগিয়ে যান, মানে রহিম কাকা একটু এগিয়ে যান। তো ওই জিনিসটাকে দেখে কিন্তু উনি কোনো ভয় পাননি, আর ভয় পাওয়ার কথাও না দিনের বেলা। তো উনি কাঁঠাল গাছের দিকে এগোতে থাকেন। এগোতে থাকার একটা পর্যায়ে উনি দেখেন এই মানুষরূপী এই জিনিসটা, এটা কি মহিলা না পুরুষ ভালো করে বুঝতে পারেন নাই, বড় কাপড় পরা ছিল, এক লাফে ওই কাঁঠাল গাছের মাথায় উঠে যায় এবং ওঠার পর আর তাকে দেখা যায় না। সাধারণত কোনো বানরও মাটি থেকে এক লাফে গাছের ডালে ওঠে না, লাফ দিয়ে গাছের একটা জায়গায় ওঠে, তারপর আবার লাফ দিয়ে ডালে উঠতে পারে, কিন্তু এক লাফে একটা মানুষ এভাবে উঠে যাবে, এইটা তো স্বাভাবিক কিছু না।
এটা দেখে কাকা ভয় পেয়ে যান। উনি ওখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে উনি বাড়ি চলে আসেন। তো কাকা বাড়িতে আসার পর বাড়ির লোকজনের সাথে সবকিছু শেয়ার করেন। এখন দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটেছে, তার উপর আবার শ্মশানের চিতা খোলার ওখানে বাড়ির লোকজন একটু ভয় পান। তো গ্রামে কিছু রিচুয়াল রয়েছে, মানুষ যদি ভয় পায় তাহলে গরম পানি, লোহার উপরে লবণ দিয়ে এই ধরনের কিছু কাজ করে আর কি। এটা গ্রামের একটা সাধারণ রিচুয়াল। তো ওইভাবে করে কাকাকে খাওয়ানো হয় এবং কাকার স্বাভাবিক যেই ট্রিটমেন্ট ওটা করানো হয় গ্রামের লোকজন যেটা করে। এর মধ্যে কিন্তু এই আব্দুর রহিম কাকার সাথে আর কিছুই ঘটেনি, বিষয়টা যেন একদম স্বাভাবিক। তো দিন যেতে যেতে চলে আসে বর্ষাকাল। তো বর্ষার এক বিকেলে এই আব্দুর রহিম কাকা এবং ওই কাকার একজন কাকা, মানে তাকে দাদা বলা যায় আর কি, তো তারা গিয়েছেন এই আসিম বাজারে বাজার করতে। তো এই যেই দাদা গিয়েছেন উনি ছিলেন অন্ধ, আমরা বোঝার সুবিধাতে তাকে দাদা বলে সম্বোধন করি। তো যথাসময়ে বাজারের কাজ শেষ হয়ে রওনা হন বাড়ির পথে। রাস্তার একটু বিবরণ দিই, এই আসিম বাজার থেকে ময়মনসিংহের যে রাস্তাটা সেটা কিন্তু ওই সময় পাকা হয়নি, তখন ছিল কাঁচা রাস্তা, আর রাস্তার দুধারে ছিল বড় বড় তাল গাছ। তো কাকা এবং ওই দাদা বাজার থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন বাড়ির দিকে। আর ওই দাদা তো চোখে দেখেন না, তো কাকা যেদিক দিয়ে যাচ্ছেন উনি ওইভাবে আস্তে আস্তে তার পিছু পিছু যাচ্ছেন। তো কিছুদূর আসতেই এই আব্দুর রহিম কাকা দেখেন একটা তাল গাছের গোড়ায় বিশাল এক ষাঁড় গরু বাঁধা। আর দাদা তো অন্ধ, উনি তো কিছু দেখছেন না, তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি, মানে চারদিকে আলো আছে। তো আব্দুর রহিম কাকা ওই বিশাল ষাঁড় গরু দেখে দাদাকে বলেন, এই দেখেন এখানে একটা বিশাল ষাঁড় গরু বাঁধা। তো দাদা গরুর কথা শুনে কাকাকে বলেন, আর দূর পাগল, এইটা কোনো মানুষের হবে, হয়তোবা এখানে গরুটা বেঁধে আর একটা গরু আনতে গেছে, ও কিছু না, চল। তো দাদা সামনের দিকে আগাতে থাকেন। এভাবে আরো কিছু দূর আসতেই ওই আব্দুর রহিম কাকা লক্ষ্য করেন হুবহু ওই ষাঁড়টি সামনে আরেকটি গাছে বাঁধা। তখন কাকা তো অবাক হয়ে দাদাকে বলেন যে, কাকা পিছনের ওই গরুটি আমাদের সামনে এলো কিভাবে? এই কথা শোনার পর ওই দাদা বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক না, কারণ ওনার বয়স হয়েছিল, আর বয়স তো এমনি বাতাসে হয়নি, অভিজ্ঞতার একটা ব্যাপার তো আছে, তাই না? উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি কাকার মনে যেন ভয় না হয় এই জন্য কিভাবে সাহস যোগাবেন ওই চিন্তা করে বলেন, আরে পাগলায় কিছু না, সবার গরু কি তুই চিনিস নাকি? আর প্রথম নজরে ওই গরু দেখছিস, এখন ওরকম আর একটা কালারের গরু তো থাকতেই পারে, এটা আর একজনের গরু, গাছে বেঁধে বাজারে গেছে, আশেপাশে গেছে বা ঘাস কাটতে গেছে, এখনো তো মাগরিবের আজান দেয় নাই, রাত হয়ে গেলে একটা কথা ছিল, চল বাড়ির দিকে চল, হাঁটতে থাক। তো তখনও কিন্তু এই আব্দুর রহিম কাকা ভয় পান নাই, কারণ ওনার কাকা মানে দাদা উনি তো তাকে সাহস দিচ্ছেন, আর মানুষ দুইজন, ভয়ের কি আছে? তো ওনারা তো সামনের দিকে আগাতে থাকেন। তো কিছু দূর আসার পর রাস্তার ধারে একটি তেঁতুল গাছ ছিল, যদিও বা এখন সেই গাছটি নেই, কেটে ফেলা হয়েছে। তো সেই তেঁতুল গাছের কাছে যখন ওনারা আসেন তখন এই কাকা বড় রঙের একটি বিড়াল দেখতে পান, যা কিনা কুকুরের মতো বড় ছিল। তখন মাগরিবের আজান দিবে দিবে ভাব, বা কোনো কোনো মসজিদে হয়তো বা দিয়েও দিয়েছে। ওই বিড়ালটি দেখার পর কাকা দাদাকে বলেন, ও দাদা, এ আমি কি দেখছি? দাদা যখন জিজ্ঞেস করলেন, আরে কি দেখিস, তখন এই আব্দুর রহিম কাকা বলেন, একটি বিড়াল তেঁতুল গাছের কাছে, কিন্তু এই বিড়ালটি দেখতে তো কুকুরের মতো বড়। তখন কিন্তু দাদা বুঝতে পেরেছেন যে, মানে নিশ্চিত হলেন যে তাদের পিছনে কোনো খারাপ জিন পিছু নিয়েছে। কিন্তু দিনের বেলা মাগরিবের আজান দেওয়ার আগেই এই জিনিসগুলো পিছু নিল কেন? সন্ধ্যাও তো লাগেনি, বা এখন হয়তো আজান দিয়েছে কোনো মসজিদে মাগরিবের, কিন্তু দিনের বেলায় এসে এই জিনিসগুলো পিছু নেবে, এটা কেন? এমন তো কখনো শুনি নাই। দাদা কিন্তু মনে মনে সূরা কালাম পড়ছিলেন, কিন্তু কাকাকে ঠিকই সাহসও দিচ্ছিলেন, কারণ উনি যদি ভয় পেয়ে এখন একটা দুর্ঘটনা ঘটে, এখন এই দাদা তো চোখে দেখেন না, তাহলে তো আরো বিপদ হবে। উনি যদি দৌড়ে অন্যদিকে চলে যান ভয়ে, তাহলে উনি বাড়িতে ফিরবেন কিভাবে? আর উনি তো এই পিশাচের আক্রমণের শিকার হতে পারেন। এই কারণে যে কোনো মূল্যে কাকাকে ঠান্ডা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। তো যাই হোক, ওই বিড়ালের কথা শোনার পর
দাদা কাকাকে বললেন, আরে ও কিছু না, গরু দেখার পরে মনে মনে গরু ছাগলের কথা ভাবতেছিস আর চোখের সামনে ভুলভাল দেখতেছিস, আর সন্ধ্যার সময় এরকম ভুলভাল অনেকেই দেখে, ও আমরাও কত দেখছি, চল চল বাড়ি চল, ভয় নাই, আমি তো আছি তাই না, আর দোয়া কালাম পড়তে থাক, যেহেতু ভয় লাগছেই। তো ওনারা আবার হাঁটতে শুরু করলেন বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি আসতে আসতে তখন কিন্তু ওনারা স্পষ্টভাবে মাগরিবের আজান যে দিয়ে দিয়েছে এটা বুঝতে পারেন। ওনারা যখন বাড়ির কাছে চলে আসেন তখন ওই আব্দুর রহিমকে আবার দেখতে পান যে মুতালেব নামে একজন ব্যক্তি, তো ওনার দাদি, উনি রাস্তা থেকে কিছুটা দূরে হাঁটাহাঁটি করছেন। তো ওই মহিলাটি কাকার খুব পরিচিত ছিল, তাই তাকে চিনতে দেরি হয়নি। আর উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, উনি সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, এখন হাঁটাহাঁটি করছেন, তখন হাঁটাহাঁটি করতেই পারেন, ওইটাও বিষয় না। তো উনি বাড়িতে ঢুকে পড়েন। ঢোকার পর ওই যে দাদা, অন্ধ দাদা, উনি বাড়ির লোকদেরকে ডাকতে লাগলেন। বাড়ির লোকজন সবাই আসলো। তখন ওই দাদা বলেন যে, এই আব্দুর রহিম, বাড়ির সবাইকে রাস্তায় কি কি দেখছিস খুলে বল। তখন কাকা তো সব ঘটনা বাড়ির লোকদেরকে খুলে বলেন এবং শেষ পর্যন্ত যে ওই যে একজন দাদিকে দেখেছেন সেটাও বলেন। তো দাদিকে দেখা এটা স্বাভাবিকভাবে কেউ কেউ নিলেও একজন আবার দৌড়ে ওই বাড়িতে চলে যান যে, ও দাদি তুমি কোথায়? তো দেখে দাদি দিব্যি ঘরের মধ্যে বসে আছে। তুমি কি একটু বাইরে বের হয়েছিলা? দাদি বলে, না তো, আমি তো বাইরে বের হই নাই। তখন ওই লোক আবার দ্রুত এই আব্দুর রহিম কাকার কাছে এসে বলে যে, আপনি তো যেই দাদিকে দেখছেন, দাদি তো ওনাকে বাড়ি থেকে বাইরে বের হয় নাই। তখন ওনারা আরো নিশ্চিত হন এতক্ষণ যা যা দেখেছেন সবগুলোই ভয়ানক কোন পিশাচ জিনের কাজ। কিন্তু আরো ভয়ানক ব্যাপার সামনে কিন্তু অপেক্ষা করছিল, এটা কিন্তু ওনারাও মোটেও বুঝতে পারেননি। তো এই ঘটনা ঘটে গেল। কাকার কিন্তু কিছু হয় না, মানে ভয় পেয়ে জ্বর চলে আসে, অজ্ঞান হয়ে যায়, কিছুই না। আর কাকার পরিবারও কিছু বুঝতে পারেনি যে কোনো হুজুর ডেকে কোনো কিছু করবেন। আর কাকাও ছিল বেশ সাহসী একজন মানুষ। তো কাকার দিন যেতে থাকে স্বাভাবিকভাবেই। এর কিছুদিন পর ওনার এলাকায় আসে শুকুরের পাল নিয়ে কয়েকজন রাখাল। এরা গ্রামে থাকেন, তারা চিনে থাকবেন প্রিয় লিসেনার্স। এরা কিন্তু মাঝে মাঝেই আসে, এখনো দেখা যায় যে 4 থেকে 5 জন রাখাল বিশাল এক পাল শুকর নিয়ে আবির্ভাব হয়। এই শুকরগুলো চড়ায়, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চড়ায়, পরে আবার মালিকের কাছে শুকরগুলো ফেরত দেয়। এর বিনিময়ে বেশ মোটা অঙ্কের টাকা পায়। এটা কিন্তু বহুকাল ধরে এই কাজগুলো হয়ে আসছে। এখন যদি অনেকটা কমে গেছে, কিন্তু এখনো কিন্তু আপনারা গ্রাম এলাকায় শুধু না, বিশেষ করে শহরের সাইডে যেখানে একটু মাঠঘাট আছে সেখানেও কিন্তু এরকম দেখতে পাবেন। কিছুদিন আগে আমি নরসিংদীতেও দেখেছিলাম এরকমটা। তো যাই হোক, তো ওইখানে এই শুকুরের পাল নিয়ে কিছু রাখাল আসে। তো ওরা ওখানে তাঁবুর মতো একটা জিনিস তৈরি করে। ওরা সকালবেলা এই শুকরগুলোকে নিয়ে বের হয় খাবার খাওয়ানোর জন্য, আবার বিকেলবেলা চলে আসে, ওখানে শুকরগুলোকে এক জায়গায় রেখে দেয়। ওরা কিন্তু পালায় না, একটা জায়গায় থাকে। তো এভাবেই চলছিল বেশ কয়েকটা দিন। ওই শুকুরের রাখালগুলো নাকি প্রত্যেকটা বছর এখানে আসতো, একটা নির্দিষ্ট সময় এখানে আসতো, আবার চলেও যেত ওদের কাজ হয়ে গেলে। তো ওরা যেখানে থাকতো একটা রাস্তার পাশে, ওই রাস্তাটা একটা ঝোপ জঙ্গলের পাশে আর কি, যদিও এখন নাকি ওখানে জঙ্গলের ছিটে ফোটাও নেই, তো এখন অনেক ঘর বাড়ি হয়েছে নাকি সেখানে। তো ওই রাখালগুলো রাত্রে যখন ওই শুকরগুলোকে এক জায়গায় রেখে তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ করেই নাকি একটা ভয়ঙ্কর আওয়াজ ওরা শুনতে পায়। হাতি চিৎকার করলে যেভাবে আওয়াজ শোনা যায় ওই রকম। তো ওরা সবাই বের হয়। ওরা চিন্তা করেছিল এই শুকরকে কোনো বন্য জন্তু আক্রমণ করলো কিনা। কিন্তু বের হয়ে ওরা যে জিনিসটা দেখে, এটা দেখে তো ওরা মারাত্মক ভয় পায়। ওরা দেখে কোত্থেকে যেন বিশাল আকৃতির একটা হাতি এসেছে, এবং এই হাতিটা স্বাভাবিক হাতির থেকেও আরো অনেক বেশি বড়। রাত তখন আনুমানিক 9টা কি 10টা হবে, খুব যে বেশি রাত তা কিন্তু না। তবে 1980 সালের 80 দশকের প্রথম দিকে বা 70 দশকের শেষ দিকে গ্রামে 9টা 10টা মানে কিন্তু অনেক রাত। ও সময় মানুষ গভীর ঘুমে বিভোর। তো ওই হাতিটা এসেই নাকি সে হুঙ্কার শুরু করেছে, এবং অদ্ভুত ব্যাপার হলো হাতির যে সুর, এই সুর দিয়ে নাকি আগুন বের হচ্ছিল। ধরুন যে কোনো একটা পাইপ দিয়ে আগুন বের হচ্ছে, ঠিক তেমন। তো এই দৃশ্য দেখে ওই রাখালগুলো তো জোরে জোরে ওরে মাগো মাগো বলে চিৎকার করতে থাকে, কে কোথায় আসো, আমাদেরকে বাঁচাও। আর ওরা গ্রামের দিকে দৌড়াতে থাকে। ওরা কিন্তু গ্রাম থেকে একটু দূরে থাকে, কারণ শুকরগুলো যদি ওখান থেকে বের হয়ে মানুষের বাড়িতে ঢুকে ময়লা আবর্জনা করে, এই জন্য। তো ওদের চিল্লানোর শব্দে গ্রামের অধিকাংশ মানুষই ছুটে আসে ওইদিকে। কি হলো,
যেহেতু ওই রাখালগুলোকে তার আগে থেকে চিন্তা, ওরা ওখানে আসা রেখে জানে, ওদের চিৎকার চেঁচামেচি শুনেই বুঝতে পেরেছিল যে রাখালরা এরকম চিৎকার চেঁচামেচি করছে। তো রাখালগুলো যখন মানুষ দেখতে পায় তখন ওদের মধ্যে একজন বাদে বাকি সবাই ঠাস ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেছে। তো ওই একজন মানুষকে বলে যে এই ঘটনা, তোমরা তাড়াতাড়ি চলো, জানি না ওইদিকে কি অবস্থা। এই কথা শোনার পর লোকজন কি করেছে, লাঠি দা তারপরে মশাল জ্বালিয়ে এসেছে, কারণ যদি হাতি আসে হাতিকে ভয় দেখায় তাড়াতে হবে। তো ওরা চিন্তা করছে শেরপুর বা ওই দিক থেকে কোনো হাতি টাতি চলে এসেছে কিনা। তো সকলে ওইদিকে চলে আসে। আসার পর দেখে যে এই যে শূকর যে জায়গাগুলোতে রাখা ছিল, এখানে অল্প কয়েকটা শূকর বাদে আর কোনো শূকরই নেই। আর যে অল্প কয়েকটা শূকর ছিল সবগুলোই ছিল মৃত। এখন কথা হলো যে বাকি শূকরগুলো গেল কোথায়? আর এই অল্প শূকর যেগুলো মৃত পড়ে আছে এরা কেন পালাতে পারলো না? এই শূকরগুলো নাকি খুবই দুষ্ট ছিল, রাতের বেলা দল থেকে বের হয়ে বাইরে চলে যেত, এদেরকে অনেক কষ্টে ধরে আনতে হতো। এই কারণে ওই নির্দিষ্ট কয়েকটা দুষ্ট শূকরগুলোকে বেঁধে রাখা হতো যাতে করে তারা আর বাইরে যেতে না পারে। মূলত যে শূকরগুলো বাঁধা অবস্থায় ছিল সবগুলো ওখানে মৃত অবস্থায় পড়েছিল, আর যে শূকরগুলো ছাড়া ছিল মানে বাঁধা হয়নি, সেই শূকরগুলো যে যেদিকে পেরেছে সেদিকেই পালিয়ে গিয়েছে। তো এই ঘটনা ঘটার পর গ্রামের মানুষের মাঝে দেখা দেখ আতঙ্ক। ওদিকে যারা অজ্ঞান হয়ে গেছিল গ্রামের কিছু লোকজন মিলে ওদের জ্ঞান ফিরিয়ে এনেছিল। তো সকাল হতে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে ওই হারানো শূকরগুলো একা একাই ওই জায়গাতে ফেরত আসছে। বেশ কয়েকটা শূকর মিসিং থাকলেও ওই শূকরগুলোর জন্য তারা আর অপেক্ষা করেনি। যেই শূকরগুলো চলে এসেছিল সেগুলোকে নিয়েই ওরা গ্রাম ছেড়ে চলে যায়। ওদের মধ্যে যারা অজ্ঞান হয়ে গেছে তাদের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা হয়নি, জাস্ট অজ্ঞানী হয়ে গেছিল, জ্বর টর এরকম আসে নাই, এরকমই জানা যায়। তো এই শূকরের যারা রাখাল এরাও কিন্তু টুকটাক ব্ল্যাক ম্যাজিক জানে নিজেদের প্রয়োজনেই, কিন্তু এই আগুনওয়ালা হাতি দেখার পর তারা ওই ধরনের টুকটাক জাদুবিদ্যা কোনো কিছুই কাজে লাগাতে পারেনি, মানে এতটা ভয় পেয়ে গিয়েছিল। কারণ এই ধরনের ব্যাপারগুলো মোকাবেলা করার মতো টুকটাক জাদু তারা শেখে না। তারা শেখে কিভাবে শূকরগুলোকে এক জায়গায় রাখা যায়, কিভাবে শূকরগুলো যেন চুরি না হয়, এই এতটুকুই, এছাড়া বেশি কিছু না। তো এই রাখালগুলো গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর গ্রামের মানুষগুলো সময়ের সাথে সাথে এই ঘটনাটিও একটা সময় ভুলে যায়। সময় চলতে থাকে তার গতিতে। এই যে আব্দুর রহমান কাকা ওনার যে পুকুর খনন করেছিলেন, সেই পুকুরের মালিক একদিন দাওয়াত করেন সকলকে। তখন ওই গ্রামে একটা রীতি ছিল, যারা কামলা হিসাবে ওই পুকুর খনন করবেন, পুকুর খননের পর ওই পুকুরে যে মাছ ছাড়া হয় ওই মাছগুলো যখন ধরা হবে ওই মাছগুলো দিয়ে তাদেরকে দাওয়াত করে খাওয়ানো। তো নিয়ম অনুযায়ী সবাই যায় দাওয়াত খেতে, যারা কাজ করেছিল, এছাড়া আশেপাশের লোকজন এসেছিল। আর তাদের দাওয়াত ছিল রাতের বেলা, কারণ দিনের বেলা মাঠে কাজ করে মানুষজন, এই জন্য দিনের বেলা দাওয়াত খাওয়া সম্ভব না। আর এসব দাওয়াত খেতে গেলে অনেকে তাদের বাড়িতে যে ছোট্ট শিশুরা থাকতো তাদেরকেও সাথে নিয়ে যেত। তো আব্দুর রহিম কাকাও নিয়ে যান তার ছোট্ট ছেলেকে, যার বয়স ছিল 5 কি 6 বছর। তো দাওয়াত খাওয়া শেষ করে সবাই বাড়ি ফিরছিলেন। প্রথমে চিতাখোলা আর বটগাছের কথা তো আমরা বলেছি, ওই চিতাখোলার রাস্তা দিয়ে ফিরছিলেন। তখন কিন্তু অনেকেই একসাথে ছিলেন আর বিভিন্ন গল্পে মেতেছিলেন। আর আব্দুর রহিম কাকার যে সন্তানটা, সে কিছুটা হাঁটার পর তার বাবাকে বলছে, বাবা আমি আর হাঁটতে পারছি না, আমি তোমার কাঁধে উঠবো। তখন আব্দুর রহিম কাকা আদর করে তাকে কাঁধে উঠিয়েছিলেন। 2 পা 2 কাঁধের এই এক পাশ দিয়ে নামিয়ে দেন, আর ওনার ছেলেকে উনি রেখে দিয়েছেন। ছেলেও বাবার গলা ধরে নিজের ব্যালেন্সটা ঠিক রেখেছে। এভাবে বাচ্চারা কিন্তু বসে থাকে। তো আব্দুর রহিম কাকা উনিও তো গল্প গুজব করতে করতে আসছেন না, অন্য লোকজনও আসছেন, তাদেরও কারো কারো কাঁধে তাদেরও বাচ্চা কাচ্চা ছিল। তো একটা সময় গল্প করতে করতে তাদের বাড়ির কাছেও চলে আসেন, বিশেষ করে আব্দুর রহিম কাকা। তো বাড়িতে আসার পর ওনার সন্তানকে যখন কাঁধ থেকে নামাতে যাবেন তখন দেখেন এক ভয়াবহ দৃশ্য। তার সন্তান জীবিত নেই। এই অবস্থা দেখে কাকা তো দেন প্রচন্ড জোরে এক চিৎকার। তার চিৎকার শুনে সবাই বাইরে চলে আসে। সবাই মিলে দেখে এই ছোট্ট নিষ্পাপ শিশুটির ঘাড় মটকানো। মনে হচ্ছে যে তার ঘাড়ের এখানে কোনো হাড়ই নেই, মাথা এমন ভাবে ঝুলে আছে। এক ভয়াবহ দৃশ্য, কান্নার রোল পড়ে যায় বাড়ি জুড়ে। কিন্তু কখন এই মর্মান্তিক ঘটনা ঘটে কেউ বলতে পারেনি। এই নিষ্পাপ শিশুকে কে মারলো, কখন মারলো, কেউ বলতে পারেনি। কাকা কিন্তু একা ছিলেন না, সাথে আরো মানুষ ছিল। তাদেরও কারো কারো কাঁধে কিন্তু তাদের বাচ্চা ছিল, কিন্তু কারো নজরেই পড়েনি যে কখন এই ঘটনাটি ঘটলো।
ওই বাচ্চাটিও কোনো শব্দও করতে পারেনি। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, আপনার আমার সাথে যদি এমন ঘটনা ঘটে কেমন লাগতো? নিজের আদরের সন্তানের এমন মৃত্যু কেউ কি মেনে নিতে পারতেন? এই ঘটনার পর পুরো বাড়ি, এমনকি পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ওই রাত কাটানোর পর লাশটিকে দাফন কাফন করা হয়। এভাবে শেষ হয়ে যায় এক নিষ্পাপ জীবন। পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায় একটি তরতাজা প্রাণ বিনা দোষে। এই ঘটনার 2-3 দিন পর গ্রামের সবার পরামর্শে একজন হুজুরের কাছে যাওয়া হয়। সব ঘটনা শুনে হুজুর খুব মনে কষ্ট পান। এমন একটা ঘটনা ঘটলো, একটা নিষ্পাপ শিশু এইভাবে মারা গেল। পরে হুজুর তাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেন। হুজুর একটা নির্দিষ্ট ঘর ছিল, সেখানে চলে যান এবং তার অনুগত জিনদের দ্বারা জানার চেষ্টা করে আসলে কি হয়েছে, কিভাবে হয়েছে, কেনই বা হয়েছে এটা। এভাবে কিছুক্ষণ যাবার পর হুজুর তার কামরা থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে যে তথ্য দেন তা ছিল ভয়াবহ। হুজুর বলেন, মূলত আব্দুর রহিম কাকাকে এসব কথাগুলো বলেছিলেন, উপস্থিত অনেকেই ছিলেন সেখানে। হুজুর বলেন, আপনি অনেকদিন আগে পাশের এলাকায় যান পুকুর খনন করতে। কাজ শেষ করার পর দুপুরবেলা আপনি যখন একা একা বাড়ি ফিরছিলেন, তখন চিতাখোলার মাঝে কোনো অবয়বকে দেখেছিলেন? তখন কাকা বলেন, হ্যাঁ আমি দেখেছিলাম। তাকে তো বেশ কিছু বিষয় জিজ্ঞেস করলাম, উত্তর দিল না, পরে লাফ দিয়ে গাছে উঠে গেলাম, তো ভয় পেয়ে চলে আসি। তখন হুজুর আবার বলতে শুরু করেন, ওটা ছিল একটা জিন। এটা তো বুঝতে পেরেছেন, কিন্তু ওটা খুব খারাপ প্রকৃতির জিন। তাতেও খুব বেশি সমস্যা হতো না, কিন্তু সমস্যা যেটা হয়েছে, ওই জিনটাকে আপনি যখন দেখেছিলেন তার কিছুক্ষণ আগে কোন একটা ভুলের কারণে ওই জিনটাকে তার গোত্র থেকে বের করে দেওয়া হয়। সে প্রচন্ড রাগ এবং মনে কষ্ট নিয়ে ওই জায়গাটাতে বসেছিল, ওই চিতাখোলার ওই কাঁঠাল গাছের ওইখানে। আর কোনোভাবে আপনি তখন তাকে দেখে ফেলেন এবং ডাকাডাকি শুরু করেন। ডাকাডাকি করতে করতে একটা সময় সামনের দিকে এগিয়েও গেছেন। ও তো এমনিতেই রাগান্বিত, তারপর বারবার আপনি তাকে বিরক্ত করছেন, আপনি তাকে দেখে ফেলেছেন, এই কারণে জিনটি খুব রাগান্বিত হয়। কিন্তু ওই সময় আপনাকে কিছু বলেনি, সে লাফ দিয়ে গাছে উঠে যায়। কিন্তু আপনি যেহেতু তাকে বিরক্ত করেছেন, এই জন্য আপনার ক্ষতি করার জন্য সে চেষ্টা করে গেছে। আপনি আপনার এক কাকার সাথে বাজার থেকে আসার সময় ষাঁড় গরু দেখেছেন, বিড়াল দেখেছেন, আবার একজন মহিলাকে দেখেছেন। এভাবে আপনাকে ভয় দেখিয়েছে, কিন্তু আপনার আরো বড় ক্ষতি করার চেষ্টা সে করেছিল। বারবার সে যখন ক্ষতি করতে পারছিল না, তখন চিন্তা করলো যে অন্যভাবে ক্ষতি করা যায় কিভাবে। তখন গ্রামের বিভিন্ন মানুষের উপরও ওর ক্ষোভ সৃষ্টি হয় অকারণে। এই যে শূকরের পালের উপর একটি হাতি এসে আক্রমণ করেছিল, এটাও এই জিনেরই কাজ। ও যেদিক দিয়ে ঘোরাফেরা করছিল, ওইখানে ওই শূকরের পাল নিয়ে রাখালরা অবস্থান করছিল, এই জন্যই মূলত এই কাজটি করেছে। আর সুযোগ বুঝে আপনার ছেলের উপর সে আক্রমণ করেছিল। আপনারা যখন চিতাখোলার ওই দিক দিয়ে যাচ্ছিলেন, সুযোগ বুঝে সে গাছ থেকে নেমে আপনার ছেলের ঘাটটা মটকে দেয়, এমন ভাবে মটকে দেয় যে আপনার ছেলে কোনো শব্দও করতে পারেনি। তো এখন নাকি ও আর কোনো ক্ষতি করবে না, আপনার উপর রাগ ছিল, সেই রাগটি আপনার ছেলের উপর দিয়ে ছেড়েছে। এখন আমি যদি ওই জিনটিকে হাজির করে শাস্তি দেই, এতে করে আপনাদের আরো বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। এখন আপনারাই বলুন, আমি কি ওই জিনটিকে শাস্তি দেব? উপস্থিত সকলেই, এমনকি আব্দুর রহিম কাকাও হুজুরকে বলেন, না, তাকে হাজিরও করার দরকার নাই, তার শাস্তিও দরকার নাই। তাকে শাস্তি দিতে গিয়ে আমি আমার পরিবারের অন্য সদস্যদেরকেও হারাতে চাই না, ওর বিচার আল্লাহ করবে। এই বলে হুজুরের কাছ থেকে সকলে বিদায় নিয়ে চলে আসেন। এটি ছিল ঘটনা। শুরু করি মূল ঘটনাটি। ঘটনাটি মূলত ঘটেছিল তাসের মিয়া নামক একজন কৃষককে কেন্দ্র করে। ঘটনা যখন সময়কাল, এইটা 1940-এর দশকের সময় হবে, তখন ব্রিটিশ পিরিয়ড চলে, এতটুকু বলা যায়, নির্দিষ্ট করে সাল বলা যায়নি। এই তাসের মিয়ার জীবিকার প্রধান উৎস ছিল গরুর দুধ বিক্রি করা। তার 7টি গাভী ছিল। দুধ বিক্রি করা টাকা দিয়েই তার দুধ বিক্রির যে অর্থ, এটা দিয়েই মূলত উনি ওনার 2 সন্তান সহ 4 সদস্যের পরিবারটা মোটামুটি ভালোভাবেই চালাতে পারতেন। তার ছেলের যে নাম এবং মেয়ের যে নাম, এই নামটি অনেকটাই ঝাপসা হয়ে গেছে বা অনেকের স্মৃতি থেকে হারিয়ে গেছে। যতটুকু পাওয়া যায় তথ্য, সেই অনুযায়ী তার ছেলের নাম খালিদ বলে পাওয়া যায় এবং তার মেয়ের নাম আসমানি বলে পাওয়া যায়।
তার স্ত্রীর নামটি জানা যায়নি। তার ছেলের বয়স ওই সময় ছিল 16-17 আর মেয়ের বয়স ছিল 4-5 বছর। এই তাসের মিয়া আর তার ছেলে খালিদ প্রতিদিন গরুগুলোকে নিয়ে সকালবেলা আবার বিকেলবেলা ঘাস খাওয়াতে নিয়ে যেত। তাদের বাড়ির কাছে বিল ছিল ওই সময়টাতে, এখন কি আছে জানি না। তো ওই সময় বিলের আশেপাশে ঘাস খাওয়াতে নিয়ে যেত। তো সকালবেলা গরুগুলোকে বিলে নিয়ে যাওয়ার আগেই একবার দুধ দুইয়ে নেওয়া হতো। তো বাপ ছেলে প্রতিদিন গরু নিয়ে যেত, আবার আসতো। ছেলে ওই সময় লেখাপড়া করতো কি করতো না এই বিষয়ে আসলে জানা যায়নি। তো এভাবেই চলছিল প্রতিদিন। তো এরই মধ্যে একটা খবর আসে তাসের মিয়ার কাছ থেকে, সেটা হলো এই তাসের মিয়ার দূর সম্পর্কের এক আত্মীয় মারা গিয়েছিলেন। তো তার জানাজার নামাজের সময় ছিল বাদ আসর। তো এই জন্য তিনি তার ছেলে খালিদকে বিকেলবেলা গরুগুলো একাই বিলের দিকে নিয়ে যেতে বলেন, কারণ উনি যেহেতু জানাজার শরিক হবেন, এই কারণে উনি ওই সময় তো গরুগুলো নিয়ে যেতে পারবেন না। তো ছেলেকে সবকিছু বুঝিয়ে দিয়ে উনি মোটামুটি 2-2-2:30 এরকম একটা সময় আনুমানিক হবে আর কি। তো এই সময় উনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন, যাতে জানাজার আগে ওই বাড়িতে যাওয়া যায়, আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানাজার নামাজটা শেষ করে আবার বাড়ি থেকে রওনা দিতে পারেন। তো যেই কথা সেই কাজ, উনি এরকম করে বাড়ি থেকে জানাজার উদ্দেশ্যে বের হয়ে পড়েন। তো ওই সময় তো যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, ওই গ্রামে যেতে হলে গরুর গাড়িতে করে যেতে হবে। আবার জানাজা পরে তার গ্রামে আসতে আসতে সন্ধ্যা পার হয়ে যাবে, এশার ওয়াক্ত হয়ে যাবে, এরকম একটা সময় আর কি। তো উনি যথারীতি উনি ওনার কাজ করেন, কিন্তু এই দিকে যে খালিদ ছেলেটা, সে ঠিকই গরু নিয়ে বিলের দিকে রওনা দিয়েছে, আর গরুগুলোকে ঘাস খাইয়ে সন্ধ্যার আগেই তারা বাড়িতে ফেরত আসে। মানে মাগরিবের আজানের আগে বাড়িতে প্রতিদিন বাপ ছেলে ফেরত আসতো। কিন্তু বাবা নাই, এই খালিদের মাথায় চাপলো এক দুষ্টু বুদ্ধি। সে বুদ্ধি করলো, মাগরিবের আজানের পর চারদিকে যখন একটু অন্ধকার হবে, সে এই গরুগুলোকে পাশের একটি শশা খেতে ছেড়ে দেবে। ওই শশা খেতে আবার প্রচুর ঘাস ছিল, আর শশাও ছিল। গরুগুলো আবার শশা খেতে খুব পছন্দ করতো। শশা তো আসলে কিনে গরুকে খাওয়ানো যায় না, চিন্তা করলো এই সুযোগ দেই, এই গরুগুলোকে দিয়ে এই শশা খাতটা সাবার করে। তো মাগরিবের আজানের পর পর যখন একটু অন্ধকার নেমে আসে, তখন সে তার গরুগুলোকে এই শশা খেতে ছেড়ে দেয়। তো গরুগুলো ঘাস খাওয়া মোটামুটি শেষ করে এই পুরো ক্ষেতে শশা খেয়ে একদম ক্ষেতটা নষ্ট করে ফেলে। আর খালিদ কিন্তু জানতো এই ক্ষেতটি কার। ক্ষেতটি ছিল ওই সময় গ্রামের এক মোড়ল, তার নাম হচ্ছে আকবর হোসেন। এই আকবর হোসেনের শশা ক্ষেত এটি। এই আকবর হোসেন প্রচন্ড অহংকারী এবং রাগী স্বভাবের একটা মানুষ। এই কারণেই হয়তো খালিদ চিন্তা করেছিল এই বেটাকে একটু শিক্ষা দেই, এই গরুগুলো দিয়ে ক্ষেতের শশাগুলো নষ্ট করে দেই এবং শশাগুলো খাইয়ে দেই। সন্ধ্যার পরে তো এই আশেপাশে লোকজন থাকে না, কেউ জানবেই না কে কি করলো। তো এই কাজটা সে করে এবং এরপরে সে গরুগুলোকে নিয়ে আবার বাড়িতে চলেও আসে, গরুগুলোকে গোয়ালে ঢুকিয়ে দেয়। তার বাবা তো এসার নামাজের ওয়াক্তে চলে আসে, এসে খালিদকে জিজ্ঞেস করে সবকিছু ঠিকঠাক আছে? এবার হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তো এই তাসের মিয়াও দেখলো যে গোয়াল ঘরে সবগুলো গরু ঠিকঠাক আছে। তো উনি তো আর সবকিছু জানেন না যে ছেলে এই অপকর্ম করে বাড়িতে ফেরত আসছে। এখন এই খালিদ যে অপকর্ম করেছে, কেউ না কেউ এই জিনিসটা দেখে ফেলেছিল। ওই দিক দিয়ে একটা লোক বেশ খানিকটা দূর দিয়ে আর কি হেঁটে আসছিল। তো সন্ধ্যা নেমে যাওয়ার কারণে খালিদ তাকে দেখতে পারেনি, কিন্তু খালিদের চেহারা দেখতে না পারলেও প্রায় 7-8টা গরু নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে ওই শশা ক্ষেতের কাছে, এই জিনিসটা ওই ব্যক্তি দেখেছিল। আর এই গরুগুলো কার হতে পারে ওই লোকের একটা আইডিয়া ছিল। তো এই আকবর হোসেনের সাথে ওই ব্যক্তির একটা সম্পর্ক ভালো ছিল। পরদিন সকালবেলা আকবর হোসেনের কাছে যখন খবর আসে যে এই ব্যাপার, তার শশা ক্ষেতটাকে বা কারা নষ্ট করে ফেলেছে গরু ছেড়ে দিয়ে, তখন ওই ব্যক্তি যারা যে আমি তো সন্ধ্যার পরে এরকম দেখেছি, তখন কে হতে পারে? তখন ওই ব্যক্তি বলল, আমার কাছে মনে হয় এই গরুগুলো হচ্ছে তাসের মিয়ার গরু। তো খোঁজ খবর নিয়ে জানা গেল তাসের মিয়া ওই সময় বাড়িতে ছিল না, ছিল হচ্ছে তার ছেলে খালিদ। আকবর হোসেন তার পেয়াদা নিয়ে চলে যায় হচ্ছে এই তাসের মিয়ার বাড়িতে। ওই সময় তাসের মিয়া বাড়িতেই ছিলেন। তো তাসের মিয়ার কাছে যখন আকবর হোসেন জিজ্ঞেস করেন যে তোমার গরুগুলোকে দিয়ে তুমি আমার ক্ষেত নষ্ট করালে কেন, বলে যে আমি তো কিছু জানি না, আমি তো খালিদকে রেখে গেছিলাম। তো খালিদকে যখন জিজ্ঞেস করে, খালিদ সম্পূর্ণ অস্বীকার করে যে না, আমি ঠিক সময় বাসায় ফেরত আসছি। এদিকে খালিদের মা কিন্তু খেয়াল করেছে যে খালিদ সন্ধ্যার আগে বাড়িতে ফেরত আসে নাই, সে মাগরিবেরও বেশ খানিক পরে বাড়িতে ফেরত আসছে। এখন উনি তো ওই অবস্থায় কিছু বলতে পারছেন না। ওই অবস্থায় যদি বলে যে হ্যাঁ তার ছেলে এই কাজ করেছে, তাহলে তো ওখানেই পিটিয়ে মেরে ফেলবে। কিন্তু আকবর হোসেন উনি কিন্তু দৃঢ়ভাবে বুঝতে পেরেছিলেন খালিদের চোখ মুখ দেখে যে এই কাজটা খালিদ করেছে। এমনিতেই তো উনি রাগী স্বভাবের, তারপর গ্রামের মোড়ল, তারপরে পেয়াদা নিয়ে আসছেন সাথে করে, ওখানে উনি শাস্তি দিতে পারতেন।
কিন্তু উনি সেটি করলেন না। উনি তাসের মিয়াকে বললেন, তাসের মিয়া, আমি বুঝতে পারছি যে তোমার ছেলে এই কাজটা করছে, ওর বয়স কম, আমি ওকে বড় ধরনের শাস্তি দিলাম না, কিন্তু তুমি আমার এই ক্ষেত নষ্ট করা জরিমানা দিবা। তাসের মিয়া তো অস্বীকার করে, না, কোনোভাবেই আমি জরিমানা দেব না, আমি এই কাজ করি নাই, আমার ছেলেও এই কাজ করে নাই। তো এই বাপ বেটা কিন্তু অস্বীকার করছে, যদিও বা তাসের মিয়ার অস্বীকার করে স্বাভাবিক, উনি তো সময় বুঝতে পারেন নাই যে এই কাজ করেছে। উনি ওনার ছেলেকেও জিজ্ঞেস করেছেন, তুই এই কাজ করছিস কিনা? ছেলে বলে, না, করি নাই। সে তো কিরা কসম কাটতেছে যে না, আমি এটা করি নাই। এই জন্য তাসের মিয়াও বলতেছে, না, আমি কোনো জরিমানা দেব না। এই যে মুখের উপর তাকে বলে দিল জরিমানা দেব না, এই বিষয়টা ওই মোড়ল ভালোভাবে নেন নাই। কারণ মোড়ল চিন্তা করেছিলেন যে আমি কিছুদিন পর ইংরেজদের কাছ থেকে জমিদারি নেব, তো এই মুহূর্তে যদি খুন খারাপি করি, আমার নামে কোনো মামলা টামলা যদি হয়, সেক্ষেত্রে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, সমস্যা হতে পারে, এটাই আমার প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। এই জন্য উনি বড় ধরনের কোনো ঝামেলায় জড়াতে চান নাই। গ্রামে সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই সুযোগটা খালিদের বাবা তাসের মিয়া কাজে লাগালো না। এখন উনি তো এখান থেকে চলে গেলেন, কিন্তু এই যে আকবর, যিনি আকবর হোসেন, যার ক্ষেত নষ্ট করেছিল, তার কিছু চেলাপেলা আছে। এরা বলতেছে, হুজুর, আপনি জরিমানা করলেন, ওরা দিল না, এরা যদি জরিমানা না দেয় তাহলে কিন্তু গ্রামের অন্যান্য লোকরাও আপনাকে মানবে না, আপনার গ্রহণযোগ্যতাটা কমে যাবে। এখন কি করা যায়? বলে, অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। কারণ কিভাবে শাস্তি দেয়া যায়? শাস্তি দিতে গেলে তো এটার প্রমাণ নাই, মানে অকাট্য প্রমাণ নাই যে খালিদ এই কাজটা করেছে গরু দিয়ে, সাক্ষী প্রমাণ নাই, অন্ধকারে একজন দেখেছে, অনুমানের উপর ভিত্তি করে এভাবে তো শাস্তি দিতে গেলে ঝামেলা হতে পারে। কিন্তু আকবর হোসেন ভালোভাবে বুঝেছিলেন এই কাজটা খালিদ ছাড়া অন্য কেউ করে নাই। তখন আকবর মিয়া ভয়ানক এক সিদ্ধান্ত নেন। উনি এমন একটা সিদ্ধান্ত নেন যে সিদ্ধান্ত সকলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। উনি সিদ্ধান্ত নিলেন এই তাসের মিয়ার পরিবারকে শাস্তি দিতে হবে, আর এই শাস্তিটা এমন ভাবে দিতে হবে কোনো থানা পুলিশ হবে না, আর এই শাস্তির পরে গ্রামের অনেক মানুষ আমাকে ভয় পেতে থাকবে, যার ফলে কেউ আমার হুকুমের বিপরীতে যাওয়ার চিন্তাই করবে না। এইরকম চিন্তা উনি করলেন, কিন্তু আসলে কি হয়েছিল চলুন সেই ঘটনায় শুনে আসি। প্রতিদিন রাত 1টা থেকে 4টা এই সময়ের মধ্যে ওনাদের ওই এলাকায় গরু চুরির হিড়িক পড়তো। মানে গরু চোরগুলো সাধারণত রাতের এই সময়টাতে আসতো, নিজের গরুর কথা চিন্তা করে যে গরুগুলো চুরি হয়ে যেতে পারে, যেহেতু এগুলাই তার জীবিকার মাধ্যম। এই তাসের মিয়া উনি রাত 2-2:30টার দিকে এই গরুগুলা দেখতে যেতেন। তো এটা ওনার প্রতিদিনের কাজ ছিল। আর ওইদিকে আকবর হোসেনের ক্ষেত নষ্ট করেছে, মাসখানেক হয়ে গেছে, এগুলো অনেকেই ভুলতে বসেছেন। আর আকবর হোসেনও এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করেন নাই। আর এই তাসের মিয়ার পরিবার থেকেও আর কোনো ধরনের কোনো কথাবার্তা বলে নাই। কিন্তু তাসের মিয়া মা কিন্তু বুঝতে পেরেছিলেন যে খালিদ এই অপকর্মটা করেছে। উনি যদিও বা পরবর্তীতে খালিদকে শাসিয়েছিলেন যে কাজটা করা উচিত হয় নাই, তো খালিদ স্বীকার করে নাই যে হ্যাঁ আমি করেছি, তবে সে চুপ করেছিল তার মায়ের সামনে। তার বাবা বুঝতে পেরেছিলেন যে ছেলে এই কাজটা করেছে, কিন্তু ওই সময় কি করে, একবার অস্বীকার করে বসেছে, এখন যদি আবার গিয়ে মাপ চাওয়া হয় বা কিছু বলা হয় তাহলে আরো বড় ধরনের কোনো সমস্যা হয় কিনা। যেটা হয়ে গেছে হয়ে গেছে, তারা যেহেতু চুপচাপ আছে, আমাদের এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করার দরকার নাই। আর গ্রামে এরকম হামেশা হয়, একজনের গরু বা ছাগল আরেকজনের খেতে ঢুকে নষ্ট করেছে, এটা হয়, এটা নিয়ে এত ভাবনা চিন্তার কি আছে। তো এই জন্যই মূলত ওনারা চুপ হয়ে গিয়েছিলেন। প্রায় মাসখানেক পার হয়ে গেছে। হঠাৎ এক রাত্রে ঘটে এক ভয়ানক ঘটনা। এই তাসের মিয়া প্রতি রাত্রের মতো রাত 2টো কি 2:30 বা 3টা এরকম একটা আনুমানিক সময় উনি গোয়াল ঘরে গিয়েছেন গরুগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে। তো উনি হাতে একটা হারিকেনের মতো কিছু একটা নিয়ে, ওই জামানায় হারিকেন বা এই টাইপের কিছু পাওয়া যেত আর কি, তো এরকম একটা আলো নিয়ে উনি গোয়াল ঘরে ঢোকেন। ওনার 7টা গরু ছিল, গাই গরু, 4টা বাছুর আর কয়েকটা ষাঁড় গরু। উনি যখনই ওনার গোয়ালে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে ভয়ানক একটা দৃশ্য উনি দেখেন। উনি দেখেন যে প্রত্যেকটা গরু, এই গরুর মাথাগুলো কাটা, বাছুরের মাথাগুলো কাটা। শুধু কাটা তাই না, এই সবগুলো মাথা সুন্দর করে সারিবদ্ধভাবে রেখে দিয়েছে, আর ওখানে এক ফোঁটা রক্তও নাই।
তো উনি এই দৃশ্যটা দেখেছেন। এই দৃশ্যটা দেখার পর উনি আরো একটা ভয়ানক দৃশ্য দেখেন। উনি দেখেন যে দুই মাথাওয়ালা ভয়ানক চেহারার একটা পিশাচ ওনার দিকে তাকিয়ে আছে। মূলত এই জিনিসটাই এই সবগুলো গরুকে মেরে ফেলেছে এবং সেগুলো রক্ত খেয়ে ফেলেছে। ওই পিশাচের দাঁত দুটো বেশ ভয়ানক রকমের লম্বা এবং দুই সাইডে বাঁকানো, মুখ দিয়ে রক্ত পড়ছে। এই জিনিসটা চোখাচোখি যখন হয়েছে উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি দৌড়ে বের হয়ে এসে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। খালিদ এবং তার মেয়ে আসমানির ঘুম ভাঙে নাই। ওনার স্ত্রী বাইরে বের হয়ে আসেন, এসে দেখেন যে ওনার বুকের এক পাশে উনি চাপ দিয়ে ধরে রেখেছেন, মানে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো ওনার স্ত্রী এসে বলছেন কি হয়েছে? বলে আরে আল্লাহ, আমি এটা কি দেখলাম, আরে আল্লাহ এটা কি? মানে উনি ভয়ানক কিছু দেখেছেন। কি দেখেছেন? যে দুই মাথাওয়ালা একটা দানব। এগুলো বলতে বলতে উনি মারা যান। তার মানে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো ওনার স্ত্রী চিন্তা করেন কি ব্যাপার, তার হলোটা কি? উনি আবার দৌড়ে হারিকেনটা নিয়ে গোয়াল ঘরের দিকে গিয়েছেন। উনি গোয়াল ঘরে গিয়ে কোনো পিশাচকে না দেখলেও সবগুলো গরুর এরকম মর্মান্তিক মৃত্যু দেখে উনি ওখানে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন, বিলাপ শুরু করে দেন। এই মধ্যরাত্রিতে এরকম চিৎকার চেঁচামেচিতে আশেপাশে, তখন তো বেশ দূরে দূরে একটু বাড়ি ছিল, ওই আশেপাশে যে বাড়িগুলো ছিল সেখানকার মানুষজনও শব্দ শুনে চলে আসে। এসে দেখে এই অবস্থা, একদিকে গরুগুলো মরে পড়ে আছে, আরেকদিকে উঠোনে তার স্বামী মরে পড়ে আছে। এই তাসের মিয়ার চোখ দুটো এমন ভয়ানক ভাবে খোলা ছিল, সে যে এমন একটা ভয়ানক দৃশ্য দেখেছে ওই ভয় থেকে সে বেরোতে পারে না। মূলত ওই ভয় থেকেই সে হার্ট অ্যাটাক করে মারা যায়। পরদিন যথাযথ নিয়ম মেনে তাসের মিয়ার লাশ দাফন করা হয়। গরুগুলোকেও মাটি চাপা দেওয়া হয়। পরিবারের কর্তাকে হারিয়ে এবং আয়ের উৎস পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়ায় পরিবারে নেমে আসে ব্যাপক দুঃখ কষ্ট। অনেকেই ভেবেছিলেন ঘটনা এখানেই শেষ, কিন্তু না, ঘটনা এখানে শেষ হয় না। আশেপাশের লোকজন, আত্মীয় স্বজনরা পরিবারকে বিভিন্নভাবে হেল্প করছিলেন। তাসের মিয়ার মৃত্যুর ঠিক 21 দিনের মাথায় রাতের বেলা এক ভয়ানক ঘটনা ঘটে। এই খালিদ অন্য রুমে থাকতো, আসমানি তার মায়ের সাথে ঘুমাতো। হঠাৎ করে আসমানি চিৎকার করে কান্নাকাটি করে ওঠে রাতের বেলা। তার কান্নাকাটিতে খালিদের ঘুম ভেঙে যায়। তো খালিদ যখন তার মায়ের রুমে এসেছে, এসে দেখে এক ভয়ানক দৃশ্য। দেখে যে তাদের গরুগুলোকে যেভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল ঠিক সেভাবে তার মায়েরও একই অবস্থা। দেহ থেকে তার মাথাটা আলাদা, কিন্তু এক ফোঁটা রক্ত কোথাও পড়ে নাই। মাথা কাটলে এক ফোঁটা রক্ত এদিক ওদিক থাকবে না, এক ফোঁটা রক্ত নাই। মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত কেউ শুষে খেয়ে শেষ করে ফেলেছে। এরপর মাথাটা ছিঁড়ে রেখে গেছে, এমন একটা অবস্থা। মায়ের এমন মৃত্যুতে রাতের বেলা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় খালিদ এবং আসমানি। তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসে শোকের ছায়া। মা বাবা দুজনই মারা গেল। তাদের এই মৃত্যুতে একটা পরিবার কি হতে পারে চিন্তা করেন। ওই রাত্রে আশেপাশের লোকজন চলে আসে। তারা এই দৃশ্য দেখে ভয়ানকভাবে ভয় পায়। কারণ হচ্ছে ওই গরু ছাগলগুলোর মৃত্যু সেটা যেভাবেই হোক না কেন, এটা দেখে হার্ট অ্যাটাক করে তাসের মিয়া মারা গেছেন। কিন্তু তাসের মিয়ার স্ত্রী এভাবে মারা গেলেন কিভাবে? নিশ্চয়ই এখানে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে। কিন্তু আসলে কেনই সমস্যা হচ্ছে এই বিষয়টা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তাসের মিয়ার মৃত্যুর 21 দিনের মাথায় বা কেন এরকমটা হলো? তো খালিদ এবং আসমানির মায়েরও দাফন কাফনের কাজ শেষ করা হয়। এবার রয়ে যায় খালিদ এবং তার 4 বছরের ছোট বোন আসমানি। তাদের মামা বিষয়টা আন্দাজ করতে পারেন যে এখানে ভয়ানক কোনো কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটছে এটা আসলে বুঝতে পারেন না। তখন এই খালিদের মামা, উনি খালিদ এবং আসমানিকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। ওই সময় রাজশাহী থেকে এই সিলেটে আসা কিন্তু 4টিখানি ব্যাপার ছিল না। তখন ঢাকায় আসা, ঢাকা থেকে সিলেট আসা অনেক সময় লাগতো। এখনো ঢাকা থেকে সিলেটে যদি যাওয়ার কথা আমরা চিন্তা করি, নর্মালি 5 ঘন্টার কমে যাওয়াটা অনেক কঠিন, দ্রুতগামী বাসেও। সেখানে রাজশাহী থেকে সিলেট আসতে কয়েকদিন লেগে যায়। তো ওইখানে একজন বড় আলেম ছিলেন, উনি মূলত একজন দরবেশ টাইপের মানুষ ছিলেন। তো ওই আলেমের বেশ কিছু শিষ্য ওই রাজশাহী এলাকায় ছিল। মূলত তাদের মুখেই ওই আলেমের বিভিন্ন এলেম কালাম এবং আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে জানতে পেরেছিলেন। তো উনি ওই আলেমের দরবারে যান, হুজুরকে সব বিষয় খুলে বলেন এবং তার যেই
ভাগ্নিকে বাঁচানোর জন্য আলেমের কাছে অনুরোধ করেন যে কোনোভাবে তিনি যেন কোনো একটা তদবির দিয়ে এদেরকে রক্ষা করেন এবং কেন এটা হচ্ছে এই বিষয়টি একটু জানার চেষ্টা করেন। তখন ওই হুজুর তাদের কাছ থেকে দু একদিনের সময় নেন এবং তাদেরকে থাকার ব্যবস্থা করে দেন, যে আপনারা থাকেন, আমি দেখি, তথ্য সংগ্রহ করি ঘটনাটা কেন ঘটছে। তো ওনারা 1 দিন 2 দিন থাকেন। 2 দিন যখন শেষ হয়ে যায়, মাগরিবের পরে ওই হুজুর তাদেরকে ডেকে পাঠান এবং এরপরে শোনান এক হাড় হিম করা ঘটনা। হুজুর বলেন যে এই যে তাসের মিয়া, এই তাসের মিয়ার পরিবারের উপর এক ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর এই ব্ল্যাক ম্যাজিক করেছে গ্রামেরই সেই মোড়ল আকবর হোসেন। এই তাসের মিয়ার ছেলে খালিদ এই শশা ক্ষেত নষ্ট করেছে বলে উনি জরিমানা করেছিলেন, কিন্তু জরিমানের টাকা দিতে অস্বীকার করার কারণেই মূলত আকবর হোসেন খেপে গিয়েছিল। আর আকবর হোসেনের এই রাগে আরো ঘি ঢেলেছিল তারই কিছু চেলারা, যে তার গ্রহণযোগ্যতাটা কমে যাবে, গ্রামে মানুষজন ভয় পাবে না, সে কিভাবে জমিদার হবে। এই সমস্ত কারণে ভয়ানক এক শাস্তি দিতে চেয়েছিলেন এই আকবর হোসেন। আর কাকে দিয়ে এই কাজটি করানো যায় এরকম খুঁজতে খুঁজতে তারই এক চেলাকে দিয়ে কুষ্টিয়ার এক কবিরাজকে ডেকে নিয়ে আসান। এবং কুষ্টিয়ার এই কবিরাজ, সে ছিল ব্ল্যাক ম্যাজিকে খুবই পারদর্শী একজন তান্ত্রিক। সে একটা পিশাচকে বশীভূত করেছিল। সে তার সাধনা দিয়ে 21টা নরবলি দিয়েছিল মনুষ্য বাচ্চাকে, মানে মানুষের 21টা বাচ্চাকে নরবলি দিয়েছিল। এবং এই 21টা বাচ্চাকে নরবলি দেওয়ার মাধ্যমে ওই পিশাচটাকে সন্তুষ্ট করে। যে কোনো কাজ ওই পিশাচ 21 দিনের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ওই তান্ত্রিককে দিয়েছিল। যখন এই কাজটি ওই পিশাচ বশকারী ওই তান্ত্রিক হাতে নেয়, তখন ওই তান্ত্রিক বলেছিল যে আপনার প্রতিটা শত্রুকে 21 দিনের ব্যবধানে হত্যা করা হবে। তবে কাজটা একটু সহজ হয়ে যায় বা এগিয়ে যায়, সেটা হচ্ছে যে যখন ওই পিশাচটি তাদের আয়ের মূল উৎস এই গরুগুলোকে হত্যা করে সব রক্ত খেয়ে ফেলে। মূলত এর পরে 21 দিনের মাথায় তাসের মিয়াকে হত্যা করার কথা একই রকম ভাবে, কিন্তু হুট করে ওই সময় তাসের মিয়া ওই গোয়াল ঘরে ঢুকে পড়ে, যার ফলে ওই পিশাচের ভয়ানক রূপ দেখেই সে মানে এতটা ভয় পেয়েছিল যে কিছু সময় পরে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। সে তার স্ত্রীকে কিছু বিষয় বলে যেতে পেরেছিলেন। গ্রামের লোকজন মনে করেছিল এরকম পিশাচের উপদ্রব তো বিভিন্ন জায়গায় শোনা যায়, এটা ওরকম একটা ব্যাপার হিসেবে নিয়েছিল, কিন্তু কেউ ব্ল্যাক ম্যাজিক করে এটা করেছে এই জিনিসটা আসলে তখনও গ্রামের লোকজন বুঝতে পারেনি। 21 দিনের মাথায়, মানে তাসের মিয়ার মৃত্যুর 21 দিনের মাথায় তাসের মিয়ার স্ত্রীর মৃত্যু ঘটে। এরপরের 21 দিনের মাথায় আসবে হচ্ছে খালিদের পালা, তারপরের 21 দিনের মাথায় আসবে আসমানির পালা। এভাবেই ওই পরিবারের সকলে শেষ হয়ে যাবে। কিন্তু ওই তান্ত্রিক এই আকবর হোসেনকে বলেছিল যে এই কাজটি করার পর আপনারও কোনো একটা ক্ষতি হতে পারে। এখন আকবর হোসেন চিন্তা করেছিল যে কি আর ক্ষতি হবে, হোক না, তারপরও আমি এই কাজটা করি, গ্রামে আমার গ্রহণযোগ্যতাটা বাড়াতে হবে, আমার হুকুমের বিপরীতে যেন কেউ না চলে, এটা তো মানুষকে প্রমাণ করতে হবে। আর এদিকে আইনের যে ফাঁক ফোকরের দিক দিয়েও বেরোতে হবে। তো বিভিন্ন কারণে আকবর হোসেনও রাজি হয়ে যায়, কিন্তু আসলে তার পরিণতি কি হবে এইটা কিন্তু আকবর হোসেন বুঝতে পারেন নাই। তো যাই হোক, আকবর হোসেন তো একবারের জন্য ভেবে দেখেন নাই যে আসলে এসবের পরিণতি কি হতে পারে। আস্তে আস্তে কিন্তু ওই পরিবারের কয়েকজন মারা গেল। এখন কিন্তু 21 দিনের মাথায় খালিদকে হত্যা করার পালা। তখন খালিদের মামা ওই হুজুরের হাতে পায়ে ধরে খুব কান্নাকাটি করেন যে আমার এই ভাগনা ভাগিনী, এদেরকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। তখন হুজুর বলেন যে আল্লাহ যদি ওদের হায়াত রাখেন অবশ্যই ইনশাল্লাহ তারা বাঁচবেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। হুজুর বলেন যে আমার জিনেরা বলেছে এটা খুবই শক্তিশালী একটা ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিক নষ্ট করা আমার বিদ্যায় সম্ভব হবে না। আমি যে দোয়া কালাম জানি তাতে এইটা নষ্ট হবে কিনা এটা আমার জানা নাই, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আর এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য যেই ধরনের রুকিয়া জানা প্রয়োজন এটা আমার জিনেরাও জানে না। তবে ভারতের দিল্লিতে আমার এক ওস্তাদ আছেন, তিনি হয়তোবা এই বিষয়টা জেনে থাকবেন। আপনারা বাড়িতে ফেরত যান, আমি কি করতে পারি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর যেটাই করা দরকার আমি 21 দিনের ভেতরে সেটা করার চেষ্টা করব। ওই হুজুর খালিদের মা কত তারিখে মারা গেছেন সেটা জেনে নেন, কারণ এরপরে 21 দিনের মাথায় কিন্তু খালিদের পালা।
তো ওই হুজুর বলে দেন আপনারা স্থানীয় কোনো হুজুরকে দিয়ে আপনাদের বাড়িটা বন্ধ করে ফেলবেন। খালিদ এবং আসমানি কেউ যেন সন্ধ্যার পর খুব জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে না যায়, এবং গেলেও সাথে অবশ্যই লোক থাকবে। আর আমি আমার অধীনস্থ কিছু যোদ্ধা প্রকৃতির জিন পাঠিয়ে দিচ্ছি, তারা এই বাড়িটা পাহারা দেবে। কিন্তু এই সময়ের মধ্যে আমি কতটুকু কি করতে পারি আমি জানি না, আমি চেষ্টা করব। তো হুজুরের কথায় মোটামুটি আশ্বস্ত হয়ে ওনারা আবার বাড়িতে ফেরত আসেন। আর বাড়িতে ফেরত আসার পর খালিদ এবং আসমানিকে তাদের মামা ওই বাড়িতে রাখেন নাই, কারণ তাদের তো দেখাশোনা করার কেউ ছিল না। তো তারা দুজন তাদের মামা বাড়িতে চলে যায়, হয়তো এখানে তারা নিরাপদ থাকবে। এদিকে হুজুর কিন্তু ওনার মতো করে চেষ্টা করতে থাকেন, আর এদিকে হুজুরের কথা অনুযায়ী ওনারাও ওনার বাড়িটা বন্ধ করেছেন, যেহেতু ওরা দুজন ওদের মামা বাড়িতে, ওই মামা বাড়িটা বন্ধ করে রেখেছেন। আপাতত কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু আসলে কি শেষ রক্ষা হবে? দেখতে দেখতে 21তম দিন চলে আসে। খালিদ এশার সালাত আদায় করে বাড়িতে ফেরত আসে, কারণ ও রেগুলার নামাজ পড়া শুরু করে। ওর কৃতকর্মের জন্য খুব অনুশোচনায় ছিল, কিন্তু এখন কি করা, এখন তো তার কিছু করার নাই। এদিকে ওই আকবর হোসেনের সাথে দেখা করতে যাওয়ার মতো উপায় তার নাই যে তার কাছে গিয়ে ক্ষমা চাইবে, এবং এটাও বলে দিয়েছে এখন যেই পরিবেশ পরিস্থিতি আকবর হোসেনেরও নিয়ন্ত্রণে নাই, আকবর হোসেন চাইলেই এই পিশাচটাকে আর ফেরত আনতে পারবেন না। তারা বলেছেন যে আকবর হোসেনের কাছে ক্ষমা চেয়ে এই বিষয়টা সুরাহা করা যায় কিনা, কিন্তু হুজুর বলেছেন না, এটা আকবর হোসেনের দ্বারা আর হবে না। আকবর হোসেনই এখন ঝুঁকির মধ্যে আছে। এখন কি ঝুঁকির মধ্যে আছে এই বিষয়টা হুজুর আর তাদেরকে বলেন নাই। তো যাই হোক, খালিদ এশার নামাজ আদায় করে বাড়িতে ফেরত আসে, যদিও বা সন্ধ্যার পরে বাইরে যাওয়া নিষেধ ছিল, কিন্তু সে গিয়েছিল জামাতে নামাজ আদায় করার জন্য। সে বাড়িতে ফেরত এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাতের বেলা তার বাবা মায়ের কণ্ঠের মতো একটি কণ্ঠ ডাকে, একবার তার বাবার কণ্ঠে, একবার তার মায়ের কণ্ঠে। আবার মনে হলো দুজন একসাথে ডাকছে, খালিদ খালিদ বাবা বাইরে আয়। তো খালিদ কি হয়, ওই কণ্ঠ শুনে তার একটা ঘোর সৃষ্টি হয়। ওই ঘোরের মধ্যে সে ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে একটা সময় সে তার মামার যে বাড়িটা, এই বাড়িটা থেকে বের হয়ে পাশে একটা পুকুর ছিল, পুকুর ঘাটের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে কণ্ঠস্বর নিশ্চুপ হয়ে যায়। তখন খালিদের সেন্স ফেরত আসে, যায় রে এটা কি করলাম, আমি রাতের বেলা বাইরে বের হয়ে আসলাম, আমার মা বাবা তো মারা গেছে। তখন সে পেছন দিকে দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। কি হলো এটা জানা গিয়েছিল পরে ওই হুজুরের জিনদের দ্বারা। জানা যায় যে খালিদকে ওখানেই গলা কেটে নির্মমভাবে হত্যা করে পিশাচটি, এবং খালিদের দেহেরও সমস্ত রক্ত সে পান করে। আর এটা ছিল তার মায়ের মৃত্যুর ঠিক 21তম দিনে। খালিদ তো মারা গেল, খালিদ তো বলে যেতে পারে নাই যে সে কি দেখেছে। মূলত তাদের পাহারারত যে জিনগুলো ছিল, এই জিনগুলো তো তারা পাহারা দিচ্ছিল, কিন্তু খালিদ যে নিজের থেকে বের হয়ে এসেছে, এমত অবস্থায় তাদের আর কিছু করণীয় ছিল না। আর তারা ভয় দেখিয়ে ওখান থেকে তাদেরকে বিরত রাখতে পারছিল না। কারণ হচ্ছে যে পিশাচটি ওখানে এসেছিল খালিদকে হত্যা করার জন্য, সে এমন একটি মায়াজাল সৃষ্টি করেছিল খালিদ এবং ওই জিনদের মাঝখানে, যার ফলে জিনরা খালিদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে পিশাচদের থেকেও সরাতে পারছে না। পিশাচ তো একজন এসেছিল, খালিদকেও ওখান থেকে বিতাড়িত করে ঘরের ভিতরে ঢোকাতে পারছে না। আর এই সুযোগটাই কিন্তু ওই পিশাচ নিয়েছিল। পিশাচ ওই জিনদেরকে এমত অবস্থায় কোনো ক্ষতি করেনি, সে তার কাজ শেষ করে চলে যায়। তো এরপর তো আসমানির পালা। আসমানি তার পরিবারের সকলকে হারায়। আসমানির মামা বুঝতে পারেন এবার তো তার ভাগ্নির পালা চলে এসেছে, কি করা যায়? এরকম করুণ মৃত্যু সাথে কি একটি পরিবার শেষ হয়ে যাবে? এইভাবে কি একটি পরিবার ছোট্ট একটা ভুলের খেসারত দিতে গিয়ে শেষ হয়ে যাবে? কি করণীয়? এদিকে ছোট্ট এই মেয়েটাকে বাঁচানোর জন্য তার মামার যেই চিন্তা, যেই পেরেশানি, এটা তো কমছে না। এদিকে একটা ঘটনা ঘটে, সেটা হলো এই যে সিলেটি হুজুর এবং দিল্লির সেই হুজুর দুজনেই আসমানির মামার বাড়িতে আসেন। এখন ওই সময় দিল্লিতে খবর পাঠানো, এই খবর পাঠানোর যে কাজটা, এটা মূলত করেছিলেন ওই সিলেটি হুজুর তার অনুগত কিছু ভালো জিনদের দ্বারা। বলেছিলেন যে দিল্লির হুজুরকে যায় আমার সালাম দিবা, বলবা এই ব্যাপার, সময় খুব অল্প, আমি সশরীরে আসতে পারলাম না, সম্ভব হলে হুজুর তার অনুগত জিনদেরকে যেন পাঠিয়ে দেন, অথবা উনি নিজে যেন আসেন। দিল্লির ওই হুজুর যখন সব বিষয় শোনেন, তার অনুগত অনেক বয়স্ক জিনদের মাধ্যম দিয়ে ওই পিশাচের কথা শুনেছেন। ওই পিশাচ মূলত দুই মাথাওয়ালা একটা ভয়ানক পিশাচ। মানুষ এবং পশুর রক্তই তার প্রধান খাদ্য, রক্ত ছাড়া সে অন্য কিছু বোঝে না।
আর সে যত রক্ত খায় তার তত শক্তি বাড়তে থাকে, সে তত বেশি ব্ল্যাক ম্যাজিকের শক্তিশালী হতে থাকে। আর এই যে খালিদ মারা গেছে, এই বিষয়টা তো জিনদের মাধ্যমে জেনেছে কিভাবে খালিদকে ধোকা দিয়েছে আর কি। তো ওই দুই মাথা, এক মাথা দিয়ে ওর মায়ের কণ্ঠে ডেকেছে, আর এক মাথা দিয়ে তার বাবার কণ্ঠে ডেকেছে, এইভাবে তাকে বাইরে বের করে নিয়ে এসেছিল। এখন এই দিল্লির হুজুর, ওনাকে ওনার অনুগত জিনেরা বলেছেন যে হুজুর, এই জিনটা মামুলি কোনো জিন নয়, এটা তো পিশাচ শ্রেণীর জিন নিঃসন্দেহে, কিন্তু এ যদি বেঁচে থাকে এরকম অসংখ্য হত্যাকাণ্ড শত শত বছর ধরে সে করতে থাকবে, এবং ওর হাতে শুধু মানুষ কেন, গবাদি পশু নিরাপদ নয়, এমনকি জিনরাও নিরাপদ নয়, মাঝে মাঝে সে জিনদেরকেও হত্যা করে রক্ত পান করে। সুতরাং একে আপনি কোনোভাবেই রুকিয়া করে থামাতে পারবেন না। আর রুকিয়া করে তাকে থামানো হয়তো বা গেল, আসমানির বিষয়ে আপনি থামাতে পারলেন, এরপরে কি হবে? আর একটা পরিবার তো সে শিকার বানাবে, ওই তান্ত্রিক তাকে দিয়ে আর একটা পরিবারকে শিকার বানাতে পারে, বা ও নিজেও ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মানুষকে আক্রমণ করবে। সুতরাং এটার সমাধান একটাই, ওই পিশাচটিকে হত্যা করা। তখন ওই বৃদ্ধ জিনটি বলেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমি ওর সাথে তো লড়াই করতে পারবো না, এবং এই লড়াইয়ের সেনাপতিও হতে পারবো না। তবে হ্যাঁ, আমার গোত্রের আরো কিছু যোদ্ধা জিন রয়েছে, তাদেরকে ওই পিশাচটিকে হত্যা করার জন্য পাঠাবো। আপনি অনুমতি দিলে আমি ওর মৃত্যু পরোয়ানার জন্য আমি আমার জিনদের সাথে কথা বলবো, আমার গোত্রে কথা বলবো। তখন হুজুর অনুমতি দেন, যেহেতু ওই জিনেরাই বলেছে তাকে রুকিয়া করে প্রাথমিকভাবে আটকানো গেলেও, আসমানিকে বাঁচানো গেলেও ভবিষ্যতের জন্য আরো বড় ধরনের ক্ষতি থেকে বাঁচানো সম্ভব নয়। তখন হুজুর এতে সম্মতি দেন। এরপর যেটা হয় সেটা হলো যে শোনা যায়, মানে যে তথ্যগুলো পরে ওই সিলেটি হুজুরের মাধ্যমে সবাই জানতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে 703টি জিন ওই দুই মাথাওয়ালা পিশাচের সাথে লড়াই করেছিল, এবং ওই দুই মাথাওয়ালা পিশাচ এই 703টি জিনের মধ্যে 98 জন জিনকে শহীদ করেন। বাদ বাকি জিনের হাতে ওই দুই মাথাওয়ালা পিশাচের মৃত্যু ঘটে। আর ওর মৃত্যুর মাধ্যম দিয়েই এই 4 বছর বয়সী ছোট্ট আসমানি রক্ষা পায়। সেই সাথে নাম না জানা আরো হাজারো মানুষ, হাজারো গবাদি পশু, হাজারো জিন তার হাত থেকে রক্ষা পায়। এই বিষয়গুলো কিন্তু পরে সিলেটি হুজুরের কাছ থেকে জানা গিয়েছিল যে এই ঘটনা। আসমানি কিন্তু 21 দিনের মাথায় বেঁচে গিয়েছিল, পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। আর ওই যে গ্রামের মোড়ল আকবর হোসেন, এই আকবর হোসেনের কি হলো? ওই কবিরাজ বা তান্ত্রিক কিন্তু বলেছে আপনার কিন্তু একটা ক্ষতি হবে। আকবর হোসেন মনে করছে হয়তো তার কোনো সহায় সম্পদের ক্ষতি হতে পারে, তার যে পরিমাণ সহায় সম্পদ আছে, দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর তার জমি, তো কতটুকু আর ক্ষতি হবে। কিন্তু যেটা হয়, এই ঘটনার পরে আকবর হোসেনের এক চোখ, এক হাত, এক পা, মানে শরীরের একটা সাইড নষ্ট হয়ে যায়। আর এরপরে আকবর হোসেন একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যান। আসমানির যেদিন মৃত্যু হওয়ার কথা ছিল, মানে খালিদের মৃত্যুর 21 দিনের মাথায়, আসমানির তার মৃত্যু হয়নি আল্লাহর রহমতে। ওই 98 জন জিন যারা শহীদ হয়েছেন তাদের ওসিলায়। কিন্তু এই যে আকবর হোসেন, উনি মারা গিয়েছিলেন আসমানির 21তম যে দিন ছিল খালিদের মৃত্যুর পর, আসমানির মৃত্যুর যে একটা তারিখ নির্ধারিত ছিল ওই পিশাচের কাছে, এরপরে 10 দিনের মাথায়। তার মানে হচ্ছে খালিদের মৃত্যুর 31 দিনের মাথায় ওই আকবর হোসেন মারা যান। 10 দিন উনি একদম বিছানায় পড়ে গিয়েছিলেন, এরপরে উনি মারা যান। এভাবেই কিন্তু যিনি ব্ল্যাক ম্যাজিক করিয়েছিলেন সেও পৃথিবী থেকে বিদায় নিল। প্রিয় লিসেনার্স, এই আসমানি উনি কিছুদিন আগে ওনাকে বেঁচেছিলেন, 90 বছর বয়সে এই আসমানি মারা গিয়েছেন। তো উনি বিবাহ শাদী করেছিলেন, ওনার নাতি নাতনি তো আছেই, ওনার নাতির ঘরে ছেলে পেলেও আছে। তো এইভাবেই এই ঘটনাটি সামনে চলে এসেছিল। আসমানি তার মামার কাছে মানুষ হয়েছিলেন, মামাই তাকে বিয়ে শাদী দিয়েছিল। তো এভাবেই ওই পরিবারের একজন সদস্য বেঁচে যান। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা ইদানিং বেশ কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পাচ্ছি, অনেকগুলো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনাদের সাথে শেয়ারও করেছি। ব্ল্যাক ম্যাজিকের সব ঘটনা ভয়ের হয় না, তবে এই ঘটনাটি ভয়ানক ছিল। প্রিয় লিসেনার্স, আমি সবসময় বলি, ব্ল্যাক ম্যাজিক করাও কিন্তু শয়তানকে প্রভু হিসাবে মেনে নেয়ার একটি পরোক্ষ চিহ্ন।